সেই দিন রাতে আমার জামাই আমাকে বলেছে, শাশুড়ি মা, আপনি আর এভাবে আর কতদিন থাকবেন, চলেন না। বন্ধুরা, সেই রাতটা ছিল এটা বৃষ্টির রাত এবং এই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে একটা ঝড়ের রাত। গত ১৫ বছর যাবৎ আমি কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক করি নাই, কিন্তু ১৫ বছর পর আবার মনে হলো আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি, যৌবন ফিরে পেয়েছি। সেদিন আমার মেয়ের জামাই আমার সঙ্গে এই ঝড়ের রাতে এমন একটি ঘটনা ঘটাবে বন্ধুরা, এটা আমি জীবনেও কখনো কল্পনা করি নাই। বিশ্বাস করেন, আমি তো কোনো স্বপ্নেও তো ভাবি নাই যে আমার এই মেয়ের জামাই আমার সঙ্গে এমন একটা ঝড়ের রাতে এরকম ঘটনা ঘটাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমার কলেজের ভাই বন্ধুরা, তোমরা যে যেখান থেকে শুনতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আবারও আমি চলে আসলাম জামাই এবং শাশুড়ির একটা দারুণ স্টোরি নিয়ে। আজকের স্টোরিটা তোমাদের মনে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি বিনোদন পাবে তোমরা, কেননা টুইস্ট আছে, গল্প দারুণ, সব কিছু ইন্টারেস্টিং। তাহলে বন্ধুরা আর দেরি কেন, কানে একটা হেডফোন লাগিয়ে রেডি হয়ে যাও, শুরু করেছি। বন্ধুরা, আমার নাম জুলেখা বেগম, আমার বয়স বর্তমানে ৪২ বছর। হ্যাঁ, এখন তুমি আমাকে বলতে পারো যে আপু বলতে পারো, বা চাচি, খালামা, যা কিছু বলতে পারো, যে আপনাকে দেখলে তো আপু একদমই ৪২ বছরের কোনো মহিলা বলে মনে হয় না। এইটাই আমার সিক্রেট। আমি আসলে একটু ভাজা পড়া তেলের খাবার দাবার একটু খুব কম খাই, তাছাড়া আমি ভাতও খুব একটা বেশি খাই না। বন্ধুরা, আমি সবসময় কাঁচা শাকসবজি এবং নিজের শরীরের প্রচুর পরিমাণে যত্ন করে ডায়েট করি, তারপরে ব্যায়াম করি প্রচুর পরিমাণে। এই জন্যই আমাকে এত সুন্দরী আর এত গর্জিয়াস লাগছে। যাই হোক, এটা শুধু তোমরা না, যে কেউ আমাকে দেখলে তারা বিশ্বাস করে না যে আমার ৪২ বছর বয়স। আমার এক মেয়ে এবং এক ছেলে আছে। সম্প্রতি আমার এক ছেলেকে আমি বিদেশে পাঠিয়েছি, মালয়েশিয়াতে। সেখানে পাম বাগানে সে চাকরি করে, প্রচুর টাকা বেতনও পায়। সে আমাকে প্রতি মাসেই বেতন পাঠায়। আমার ছেলেকে বিদেশে পাঠিয়েই তো আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, আমার ছেলে আবার বিদেশ থেকে আসলে ওকেও আমি বিয়ে দিব, কিন্তু ছেলের তো প্রচুর টাকার নেশা, ঠিক আছে? এই জন্য বিদেশ থেকে আসতে যাচ্ছে না। ও চাচ্ছে বিদেশ থেকে যখন আসবে তখন একেবারে চলে আসবে, যাতে এমন টাকা পয়সা নিয়ে আসবে যাতে ভবিষ্যতে আর কোনো কাজকর্ম না করা লাগে। এদিকে আমার একটা মেয়ে আছে। আমার মেয়ের নাম হচ্ছে রাকিমা। ওকে আমি কিছুদিন আগে বিয়ে দিয়েছি। আসলে আমার বাড়িতে বন্ধুরা তেমন কোনো মানুষ বা আত্মীয় স্বজন নেই, আশেপাশে দু একজন আছে, তারা হেল্প করে। কিন্তু এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে এখন আমার মেয়ের জামাইও আমার সন্তানের মতোই, সব কিছুতেই আমাকে দেখাশোনা করে। আমি আসলে পান খাই, ও আমার জন্য পান সুপারি, তারপর হচ্ছে বিভিন্ন জাতের খাবার, অনেক রকমের আইটেম নিয়ে আসে। আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার মেয়েকে যতটা পছন্দ করে তার যেহেতু বেশি ওর মনে জায়গা করে নিয়েছি আমি। আমাকে তো অনেক বেশি রেসপেক্ট করে, অনেক ভালোবাসে আসলে। ও প্রায় সময় আমার এখানে থাকতে চায়, আমার এখানে করতে চায়। যাই হোক, আসলে জামাই যদি এত ভালো হয় এটা খুবই ভালো, ঠিক আছে? আমার মেয়েও সুখী আছে। ওদের গর্ভে কোনো সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার নাতি হয়েছে কিছুদিন আগে। তো জামাইয়ের কিছুদিন আগে আমাদের রাজ্যে তার ট্রান্সফার হয়েছে। বন্ধুরা, আমাদের বাড়ি হচ্ছে ভারতের আসামে, ঠিক আছে? এটা বলেই ওই আগে এই জায়গার নাম ছিল হচ্ছে, এখন বর্তমানের নাম হচ্ছে শ্রীভূমে। ভারতের আসামের একটি অঙ্গরাজ্য, জেলা বলে এটাকে শ্রীভূমি। আগে এই জায়গাটার নাম ছিল সম্ভবত করিমগঞ্জ। এটা বাংলাদেশের ভূখণ্ড ছিল স্বাধীনতার আগে, যতটুকু শুনেছি। এখনও আমাদের এই করিমগঞ্জ মানে শ্রীভূমিতে এখনও অনেক জায়গাতে করিমগঞ্জ হিসেবেই সবাই চেনে। তারপর হচ্ছে অনেক জায়গায় সিলেট অঞ্চল লেখা আছে, কিন্তু আমরা এখন ভারতের বাসিন্দা। ওই স্বাধীনতার আগেই এই জায়গা আসলে বাংলাদেশ তখন কোনো হস্তক্ষেপ দেখায় নাই, যে কারণে আমরা এখন ভারতের। কিন্তু বন্ধুরা, আমরা আসলে ভারতে এখানে খুব একটা বেশি সুখে নাই, শান্তিতে নাই। এইখানকার মানুষজন সরকারি চাকরি পায় না, তারপর টর্চার, অত্যাচার, অনেক কিছুই হয়। যাই হোক, আমি আমার এক ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, ওর টাকা দিয়ে আমি চলতেছি। আমাদের বাড়িটা এখন মোটামুটি দালানখোটা, উপরে রঙিন টিন, আর সবুজ গাছগাছালি আছে, পুকুরও আছে, বলা চলে এক প্রকার গ্রামের মতো, ঠিক আছে? তো যাই হোক, অনেক সুন্দর একটি বাড়ি আমাদের। আমাদের পাশেই হচ্ছে বর্ডার, বাংলাদেশি বর্ডার। সেখান থেকেই বাংলাদেশি মানুষজনের গড়বাড়ি সব কিছু দেখা যায়। বাংলাদেশের ওই এলাকায় খুব সম্ভবত জকিগঞ্জ, আমার কখনো যাওয়া হয় নাই, কিন্তু ভেবেছিলাম যাব। যাই হোক বন্ধুরা, এখন ঘটনা হচ্ছে, আমার মেয়ের জামাই কিছুদিন আগেই সে আসামে আমাদের করিমগঞ্জে ট্রান্সফার হয়েছে। সে একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করে, সম্ভবত কোনো গ্যাস কোম্পানিতে সে জব করে। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গ্যাস ফিল্ড আছে। তো কিছুদিন আগেই সেখানে ট্রান্সফার হয়ে এসেছে। আর আশাতে ওদিকে আমার মেয়ে আমাকে বলে দিয়েছে, মা
তোমার জামাইয়ের তো আমাদের বাড়ির পাশেই তার ট্রান্সফার হয়েছে। মা, আমি বলি কি, তোমার জামাই কোয়ার্টারে না থেকে সে আমাদের বাড়িতে থাকুক, তোমার সঙ্গে থাকলে কি কোনো সমস্যা হবে? একটু খাওয়া দাওয়া ভালো হবে আর কি। মা, তুমি একটু খেয়াল রেখো। আসলে বন্ধুরা, আমার মেয়ের জামাই সে কখনোই আসলে সরকারি কোয়ার্টারে থাকে নাই। সবসময় ওই ভাড়া বাসা নিয়ে চোখেছে, খাওয়া দাওয়ার করেছে। তাছাড়া এখন সে বিয়ে শাদী করেছে, এখন তো আরও বেশি ওই খাবার দাবার খেতে পারে না, ঠিক আছে? আর এইদিকে আবার মেয়ে যেহেতু বলে দিয়েছে, তাছাড়া আমার বাড়িতে তো তেমন কেউ থাকে না। আমার বাড়িতে পিচ্ছি একটা মেয়ে থাকে, ওই আমার এক বোন আছে, দুসম্পর্কের এক বোন আছে, বোনের একটি মেয়ে আছে। হ্যাঁ, তো আমার নাতনি লাগে আর কি সম্পর্কে, ওকে নিয়ে আমি থাকি, এখানে স্কুলে পড়াশোনা করে, আমার দেখাশোনা করে আর কি। তাছাড়া আমার তো আর বাড়িতে কেউ নেই, ছেলেটাও বিদেশে আছে মালয়েশিয়াতে, এদিকে মেয়েটারও বিয়ে দিয়ে দিয়েছি আসামে। তাছাড়া এই এখন আমার মেয়ের জামাই আমাদের বাড়ির পাশেই, সে ওই পাশের উপজেলাতেই সে আসলে চাকরি নিয়েছে, ট্রান্সফার হয়ে এসেছে। তো তার মোটরসাইকেল আছে, সে ওই প্রতিদিন অফিস শেষ করে রাতে আমার এখানে চলে আসে। আর আমিও বলেছি যে বাবা, তোমার কোয়ার্টারে থাকার কি দরকার? আরে তোমার শাশুড়ি থাকতো, তুমি কোয়ার্টারে থাকবা, এটা তো আমার কাছে আসলে ভালো হয় না। তো আমার মেয়ের জামাই, তার নাম হচ্ছে রাকিব, সে প্রতিদিনই আমার কাছে আসতো, আমার কাছেই থাকতো। তাছাড়া এইভাবে আমাদের প্রতিদিন চলে গেল। তো জামাই আমার কাছে থাকাকালীন সময়ে সে আমাকে প্রতিদিনই বলতো, আমার প্রশংসা করত, শাশুড়ি মা, আপনার হাতের রান্না তো বেশ মজা। আসলে আপনার মেয়ে রাকিমার হাতের মজাও এত এত মজা না রান্না, ও রান্না করে কি সমস্ত থেকে আপনি রান্নাবান্না শেখান নাই? তখন আমি হেসে হেসে জামাইকে বললাম, হেরে বাবা, কি যে বলো না তুমি। শোনো, আমার এক মেয়ে, বুঝেছো, আমার আর কোনো মেয়ে ছিল না, একটাই মাত্র মেয়ে, অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি। আসলে কি বলো তো, আমার একমাত্র মেয়ে তো, ওকে দিয়ে আমি আসলে তেমন একটা বেশি রান্নাবান্না করতাম না। আসলে যা কিছু করার সব কিছু আমি করতাম। আমি ওকে বলেছিলাম সব সময় যেন পড়াশোনায় মনোযোগী দেয়। কিন্তু আমার মেয়েটা কি বলো তো, ও আসলে এই পড়াশোনাও করো না, ভালোভাবে রান্নাবান্নাও শিখলো না। বাবারে, তুমি একটু ম্যানেজ করে নিও। এদিকে আমার মেয়ের জামাই রাকিব দিন দিন আমার হাতের খাবার খেয়ে এসে তো আমার হাতের খুব প্রশংসা করছে, বলছে, শাশুড়ি মা, আপনার হাতে তো বেশ দাদু আছে, আপনার হাতে রান্না খেয়ে আমার জিভে তো লেগে থাকে। আরে আমি প্রায় সময় আমার অফিসে যখন সকালে আপনার হাতে রান্না নিয়ে যাই, আমার অফিসে কলিগরা তো আপনার হাতে রান্না খাওয়ার জন্য তারা তো তাড়াতাড়ি লেগে যায়। একদিন তাদেরকে খাইয়েছিলাম, তারা খেয়ে একেবারে আঙ্গুল একেবারে চেটে পুটি খেয়েছে তারা। এখন আমাকে প্রতিদিনই বলে যে তোর শাশুড়ি হাতে কি জাদু আছে না কি রে রাকিব? হ্যাঁ, আমাদেরকেও দু একটা দিন এইভাবে রান্না করে এনে খাওয়া। শাশুড়ি মাকে বলেন তো আপনার হাত থেকে সত্যিই জাদু আছে। তখন বন্ধুরা, আমি আমার মেয়ের জামাইয়ের মুখে এমন প্রশংসা শুনে একটা মিষ্টি হাসি দিলাম। সেই মিষ্টি হাসিটা দিয়ে আমি জামাইকে বললাম, জামাই, তুমি যেকে বলো না বাবা, আমার হাতে কইতে গিয়ে জাদু থাকবে? তাছাড়া আমার এখন বয়স হয়েছে, আমি কি আর আগের মতো রান্নাবান্না করতে পারে? তুমি যদি আমার আগে রান্না খেতে জামাই, তাহলে তুমি বলতে যে আমার শাশুড়ির মা কি রান্না করেছে। তো বাবা, তুমি একটা কাজ করো না, তোমার অফিসে যেহেতু অনেক কলিগ আছে, তোমার বন্ধুবান্ধব তো থাকতে পারে, আর একটা দিন ছুটির দিন তাদেরকে নিয়ে আসো না আমাদের বাসায়, তারাও আমাদের হাতে রান্নাবান্না খেলো, খাওয়ার পরে একটু মজা আনন্দ করে গেল। তাছাড়া আমাদের গ্রামে পাহাড় আছে, নদী আছে, ঘুরে টুরে গেল একটু। তখন আমার মেয়ে জামাই বলল, আরে শাশুড়ি মা, আপনি তো এই কথাটা বেশ ভালো, দারুণ বলেছেন। আসলে কি বলুন তো, আমিও তাদেরকে আনতে চেয়েছিলাম, কিন্তু আপার অনুমতি ছাড়া তো আর আমি তাদেরকে আনতে পারি না। ঠিক আছে, আপনি যেহেতু এখন নিজেই সব কিছু বলে দিয়েছেন, আমি আমার সমস্ত বন্ধুদেরকে একবার বলে দেখব, তারা যদি আসে তাহলে এই সানডেতেই তাদেরকে নিয়ে আসব। আচ্ছা, আপনি কি রান্না করবেন? তখন আমার শাশুড়ি মা বলল, আরে পর্দাপাড়ের ইলিশ আছে না, ইলিশ রান্না করব, তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করব, খাসির মাংস, চিংড়ি মাছ, তাছাড়া আমি গ্রামের কিছু শাকসবজিও রান্না করব, খুব মজা পাবে, ঠিক আছে? তখন আমি বললাম বাহ, আপনার আপনার এই সমস্ত রান্নার কথা মনে করে তো আমার চোখে জল চলে আসছে। ঠিক আছে শাশুড়ি মা, আমি আমার সব বন্ধুদেরকে বলে দেব। তখন বন্ধুরা, আমার জামাই অফিসে গিয়ে সে তার সমস্ত বন্ধুবান্ধবকে বলে দিল যে তার শাশুড়ি মা তাদের সবাইকে যেতে বলেছে এবং আগামী সানডেতে তাদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে।
তাছাড়া তার সেই আমার জামাইয়ের অফিসের যে কলিগসরা বন্ধুবান্ধবরা তারা তো আমার হাতে রান্না খাবে, এই কথা শুনে সবাই একেবারে পাগল হয়ে গেছে, আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছে সবাই। এই সুযোগটা কেউ মিস করতে চাইলো না, সবাই বলল এই রবিবারই সবাই আসবে তারা। আমিও আমার কাজ শুরু করে দিলাম, বাজার থেকে ইলিশ নিয়ে আসলাম, মুরগি নিয়ে আসলাম, সব কিছুই, সরষের ইলিশ, হাঁসের মাংস ও মুরগির মাংস সব কিছু রান্না করলাম। তাছাড়া বেশ কিছু বড়াও বানিয়েছি, ভালো রান্না করেছি। তার অফিস থেকে প্রায় 7 জনের মতো এসেছে, এদিকে আমার মেয়ের জামাই রাকিব, প্রায় 8 জন মানুষ। তো বন্ধুরা তারা এসেছে দুপুরবেলা। তখন আমি সবাইকে বললাম, কেমন আছো বাবারা? তখন সবাই আমাকে বলে, হ্যাঁ খালাম্মা, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? আরে আপনি যে রাকিবের শাশুড়ি, আপনাকে দেখে তো একেবারে কোনো বোঝারই উপায় নেই। আপনাকে দেখে মনে হচ্ছে যে রাকিবের শাশুড়ি 3C আপনি। আরে আমি তো প্রথমে ভুলই করেছিলাম যে তারা যে বন্ধুবান্ধব এসেছে বন্ধুরা, তারা সবাই দেখলাম অনেকটা ফ্রি মানুষ, সবাই মজা করতে ভালোবাসে। তাছাড়া সবার মুখে হাসি খুশি। আমি বুঝিলাম যে আমার জামাই রাকিব তারা যে অফিসে চাকরি করে সব ছেলেবেলে অ্যাক্টিভ এবং বেশ ভালো মনের মানুষ। তারা বেশ মজা করতেছে আমার সঙ্গে এবং অনেকেই আমার প্রশংসা করছে। একজন আমাকে বলতেছে, আরে খালাম্মা, আপনি বুঝি রাকিবের শাশুড়ি মা হন? আরে আমি তো ভুয়ে করেছিলাম। রাকিব যখন এই সমস্ত মজা মজা রান্না নিয়ে আমাদেরকে খাওয়াতো, আমি তো ভাবতাম এগুলো বুঝি রাকিবের স্ত্রী রান্না করে, মানে আমাদের ভাবি। এখন এসে বুঝলাম আপনি আসলে আগে কত সুন্দর সুন্দর রান্না করতেন। আমি বললাম, এই নাও, এবার প্রশংসা পরে করো, আগে খাওয়া দাওয়া করে নাও। তখন সবাই আমার প্রশংসা করে বলছে, বাহ, আপনি তো দেখতে বেশ, এত বছর বয়স হয়ে গেছে, আপনি তো বেশ এখনও হট এবং বেল লুকিং ভেরি নাইস, আপনি তো অনেক সুন্দর, আপনাকে তো আরও একটা বিয়ে শাদী দেওয়া যাবে, হ্যাঁ আপনাকে তো আমার পছন্দ হয়েছে। তখন ওদের মধ্যে একটা ছেলে ছিল রিঙ্কু। রিঙ্কু আমাকে বলতেছে, আপনি যদি কোনো কিছু না মনে করেন, আমি এখনও বিয়ে শাদী করি নাই, ভাবি আপনাকে বিয়ে করতে চাই। আমি বললাম, কি যে বলো না বাবা, আমি মেয়ে বিয়ে দিয়েছি, আমার ছেলে বিয়ে করবে 2 দিন পর, তাছাড়া তোমার বয়সে আমার এক জামাই আছে, এগুলো বলে আমাকে লজ্জা দিও না তো বাবা। রিঙ্কু ছেলেটা বলতেছে, না না না, আমি সত্যি বলছি, আপনাকে দেখে বোঝার উপায় নেই যে আপনি যে রাকিবের শাশুড়ি, আর আপনাকে দেখলে তো মনে হয় আপনি 25 বছরের একটা টকবগে একটা যুবতী। আপনার প্রেমে আমি বাধ্য হয়ে গিয়েছি। আপনার এত সুন্দর সুন্দর শরীর, তাছাড়া চুলগুলো, ওরে বাবা, ডানাকাটা পরীর মতো আপনার চোখ দুটো, এগুলো দেখে তো আমি একেবারে প্রেমে পড়ে গিয়েছি আপনার। সত্যি বলতে আপনার উপর আমি ক্রাশ খেয়ে গিয়েছি। বন্ধুরা, সেদিন আমি একটা সুতি শাড়ি পরেছিলাম, শাড়ির সঙ্গে একটা আসলে ব্রা পরেছিলাম, একটা মিষ্টি কালারের পিঙ্ক কালারের একটা পরেছিলাম, সুতি কালারের একটা গোল্ডেন শাড়ি পরেছিলাম। তাছাড়া সেদিন আমি চোখে কাজল দিয়েছিলাম, ঠোঁটে লাগিয়েছিলাম লিপস্টিক, আমার চুলগুলো একটু আঁচড়ে খুব সুন্দর করেছিলাম, চুলগুলো ছিল ছাড়া ছাড়া। তাছাড়া আমি এক জুতাও পরেছিলাম, বেশ সুন্দর। তাছাড়া মুখে একটু ক্রিম দিয়েছিলাম। আমাকে দেখতে একেবারে বলিউডের নায়িকাদের থেকে কোনো অংশে কম মনে হচ্ছিল না। তাছাড়া তার সেদিন আমাদের বাসায় যতজন এসেছিল 7 জন, ওরা 7 জনই আমাকে দেখে আমার উপর ফিদা হয়ে গেছে। তাদের সবার ক্রাশ এখন আমি। সবাই তো আমার প্রেমী, একেবারে মাতোয়ারা। সবাই আমার সঙ্গে সময় কাটাতে চায়, টাইম কাটাতে চায়। সবাই আমাকে নিয়ে যেন তারা কাড়াকাড়ি লেগে যায়। এদিকে আমার মেয়ের জামাই রাকিব, কি রে, তোর আমার শাশুড়িকে নিয়ে যদি এভাবে কাড়াকাড়ি করিস, তাহলে আর কোনোদিন তাদেরকে এ বাড়িতে আসতে দিব না। আমার শাশুড়িকে নিয়ে তোরা কোনোদিন বেগে যাস পারে, সেটা তো বলা যায় না। এই কথা শুনে আমি হেসে দিলাম। সেদিন সবাই মজা করল। বন্ধুরা আমার হাতের সর্ষে ইলিশ, তারপর হাঁসের মাংস খেয়ে তারা সবাই বেশ প্রশংসা করল। শুধু প্রশংসাই করল না, আমার হাতের রান্না একেবারে চেটিপুটে তারা সবাই খেয়ে নিয়েছে এবং তারা সবাই প্রশংসা করেছে। সেদিন আমার বাসায় যে মিষ্টির ছোট্ট একটা মেয়ে ছিল, তাকে তারা সবাই 1000 টাকা করে বকশিশ দিয়ে গেছে। তাছাড়া আমাকেও সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আমার প্রেমেও অনেকেই পড়েছে, অনেকে আমার উপর ক্রাশ খেয়েছে, অনেকে আমাকে ভালোবেসেছে বন্ধুরা। তা আমিও সেদিন আসলে কি বলবো, আমার লাইফে এতটা খুশি আমি এর আগে কোনোদিন হয় নাই। আসলে যখন আমার স্বামী ছিল, আমার রাকিমার বাবা ছিল, যখন বেঁচে ছিল সে, তখন আমি খুব খুশি ছিলাম, আমার লাইফটা মোটামুটি সুন্দর ছিল। কিন্তু বন্ধুরা, সেদিন আমার মেয়ের জামাই আমাকে যে আত্মীয়তা করলো, তাছাড়া এর আগে লাইফে আমি কখনোই এত সুন্দর সময় আমি কখনোই কাটাই নাই। সারাদিন ছিল একেবারে হই হুল্লোড়, আড্ডা, মজা মাস্তি, অনেক আনন্দ করেছি, অনেক। তাছাড়া তারা প্রচুর গিফট নিয়ে এসেছে আমার জন্য। কেউ আমার জন্য 3 পিস শাড়ি নিয়ে এসেছে, আবার কেউ আমার জন্য প্রচুর খাবার নিয়ে এসেছে, চুড়ি থেকে শুরু করে গহনা, অনেকেই অনেক কিছু নিয়ে এসেছে। সত্যি তারা খুবই ভালো মনে মানুষ। তারপর বন্ধুরা,
আমি তাদেরকে হাসি মুখে সবারকে বিদায় দিলাম। সেদিন তারা সবাই আমার কাছ থেকে হাসি মুখে বিদায় নিল। তারপর তারা সবাই চলে গেল। আমি সবাইকে বলেছিলাম যে আবার যদি তোমরা সময় পাও বা তোমাদের ছুটি থাকে তাহলে তোমরা আবার এসো, তোমাদের অপেক্ষায় আমি থাকব। তখন আমার মেয়ের জামাইও তাদের সঙ্গে চলে গেল তাদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য। সে চলে যাওয়ার পরের দিন আসলে আমার জামাই যখন অফিসে যাওয়ার পর আসলে আমার জামাই রাকিবকে সবাই প্রশংসা করে। সবাই রাকিবকে বলে, এই রাকিব, পরিস্থিতি তো কাছে নাই, তো শাশুড়ির দিকে দিয়ে এখন একটু কাজটা চালিয়ে নে, আর কতদিন এই তো শ্বশুর নেড়ে। তখন রাকিব বলল, না, আমার শ্বশুর তো নেই, শ্বশুর তো অনেক আগেই মারা গেছে, প্রায় 15 বছর আগে। এই শাশুড়ি একাই থাকে। তখন আর ওই ছেলেগুলো বলছে, তোর শাশুড়ি কিন্তু সে একটা জিনিসই হেভি করা একটা মাল, বুঝছিস? এরকম একটা মাল পাইলে রে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যেত রে। তোর শাশুড়ি করা একটা জিনিস বন্ধু করা, আজকালকার মেয়েরাও এরকম করা জিনিস হয় না। তো শাশুড়ি মনে হয় অনেক ফিটফট থাকে, দেখেই বোঝা যাচ্ছে। তখন রাকিবের একটু লজ্জায় লাগলো। ঠিক আছে, আমি বুঝলাম। তখন সবাই আমার প্রশংসা করছে। রাকিবকে বলছে, বন্ধু, তো শাশুড়ির সঙ্গে আমার একটা লাইন করিয়ে দে না, ও তো শাশুড়ির নাম্বারটা দে। সবাই এরকম বলছি। সেদিন অফিস শেষ করে রাতে যখন রাকিব বাসায় আসলো, এসে আমাকে বলছে, বাহ শাশুড়ি মা, আপনি তো দেখতে সবার ক্রাশ হয়ে গেছেন, আপনি তো সবার মনে জায়গা করে নিয়েছেন। আমি বললাম, যেমন কি করে যে আমি? তখন শাশুড়ি মা বলতেছে, অফিসে তারা সবাই শুধু আপনার প্রশংসাই করতেছে, অনেকে তো আপনার ছবিও উঠিয়ে নিয়ে গেছে। তারা সারাদিন আপনার ছবি দেখে। তাছাড়া আপনার রূপের প্রশংসা, আপনার শরীরের প্রশংসা, আপনার কাপড় চোপড়ে আপনার পছন্দ, আপনার রান্নার প্রশংসা, সবাই আপনাকে নিয়ে প্রচুর পরিমাণে প্রশংসা করতেছে। তারা এত পরিমাণ আপনার প্রশংসা করতেছে যে আমার কথা একবারের জন্য বলে না। তাছাড়া অনেকের স্বপ্নের রানীও হয়ে গেছেন আপনি, ক্রাশ হয়ে গেছেন। সবাই সারাক্ষণ শুধু আপনার কথা জিজ্ঞাসা করে। তারা তো আসার জন্য একেবারে পাগল। আমি তাদেরকে একেবারে মানা করে দিয়েছি। আমি বললাম, তখন কেন জামাই, তোমার কি হিংসা হয় বুঝি? ওদেরকে আসতে বলো, না হে তো খুবই ভালো। তখন আমার মেয়ের জামাই রাকিব আমাকে বলল, ও তাই না, আপনার বুঝি খুব ভাল লাগছে তাদেরকে। বুঝেছি, আমার শ্বশুর নাই তো, এতগুলো ছেলেকে দেখে আপনার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে না? এবার মনে হয় শ্বশুরের দায়িত্বটা আমাকে নিতে হবে। আমার জামাইয়ের এই কথা শুনে আমি একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, জামাই, কি বললে তুমি? তখন আমার মেয়ের জামাই বলছে, না, তেমন কিছু বলি নেই। আপনি তো শুনেছেন। আমি বললাম, তুমি আবার বলো তো, আমি স্পষ্ট শুনিনি। আমি বললাম, তুমি তোমার শাশুড়ির দায়িত্ব নেবে? হ্যাঁ, আগুনে পুড়ে একেবারে ছারকার হয়ে যাবে, এই ভুল করো না জামাই। তখন জামাই রাকিব আমাকে বলছে, শাশুড়ি মা, এতদিন আমি আপনাকে খেয়াল করি নাই, আপনি সত্যি অনেক সুন্দর, আপনাকে আমি এতদিন অন্য চোখে দেখেছিলাম, কিন্তু গতকাল আমার বন্ধুরা আপনার ব্যাপারে যা বলেছে, আমার সত্যি এখন আপনাকে অন্য চোখে দেখতে ইচ্ছে করছে। হারে, আপনার এই সৌন্দর্য দেখে তো আমি একেবারে মুগ্ধ। আপনি চিন্তা করেন, আজকে এই বাসায় আমি প্রায় 6টা মাস ধরে আছি। আমার স্ত্রীর কথা একবারের জন্য আমার মনে পড়ে নাই, আমার সন্তানের কথাও আমার মনে পড়ে নাই। কিন্তু শাশুড়ি মা, শুধুমাত্র আপনার কাছে থাকার কারণে এর আগে আমি চেন্নাইতে ট্রান্সফার হয়েছিলাম, কিন্তু তখন আমি আমার স্ত্রীকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারিনি। কিন্তু এখন আপনার কাছে এসে আমার স্ত্রীর কথা এখন আর মনে পড়ছে না। তার মানে আপনাকে আমি পছন্দ করা শুরু করে দিয়েছি। আমি বললাম, জামাই, তুমি এটা কি বলছো? আমি তোমার শাশুড়ি, বুঝেছো? তখন সে আমাকে বলছে, হ্যাঁ, শাশুড়ি হয়েছেন তো কি হয়েছে, আমার তো আর শুনুনি। তাছাড়া আপনিও তো একটা মানুষ, তাই না? আপনারও তো চাওয়া পাওয়া আছে। এইভাবে আর কতদিন একা একা কাটাবেন শাশুড়ি মা? একটা দিন অন্তত আমাদেরকে দিন। আর আপনি এত কড়া একটা জিনিস, সবাই আপনার প্রশংসা করছে, আপনার দেহের জন্য সবাই পাগল হয়ে গেছে। আমি বললাম, তাই বুঝেছি, তুমি তোমার বন্ধুদের কথায় তোমার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওই সমস্ত বাদ দাও তো, এখন চলো ঘুমোতে যাই। বন্ধুরা, আমি সেদিন ঘুমিয়ে পড়ল, সেদিন ঘুমায়নি আমার মেয়ের জামাই রাকিব সেদিন সারা রাত আমি দেখেছি ও বাসার বারান্দায়, বাসার ছাদে সারা রাত সিগারেট খেয়েছে। তাছাড়া ওই রাতে একটা কাচের বোতল বিয়ার নিয়ে এসেছিল সে, এগুলোও খেয়েছে। তার মাথা পুরোপুরি নষ্ট ছিল। তাছাড়া অফিসে সবাই আমার নামে এত প্রশংসা করছে, আমার দেহের বাজগুলো কড়া জিনিস বলছে। আমাকে রাকিবের মাথা যেন
কোনোভাবেই কাজ করতেছে না। তাছাড়াও 6টা মাস ধরে আমার কাছে আছে, ওর স্ত্রীর কাছেও যাচ্ছে না। একটা পুরুষ মানুষ কিন্তু দেখবেন তার স্ত্রীকে ছাড়া কিন্তু সে থাকতে পারে না। তো সে এই 6টা মাস আমার কাছে আছে, তারও তো একটা চাওয়া পাওয়া আছে নাকি? পরদিন সারাদিন সকালবেলা রাকিব যখন অফিসে গেল, সারা দিন আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু ঝড়ও হচ্ছিল। আর আবহাওয়া অফিস খবরও দেখালো যে আজকে থেকে 3 দিন একটানা বৃষ্টি হবে, এই বৃষ্টি থামবে না। তো রাকিব ছাতা নিয়ে অফিসে গেল। কিন্তু সেদিন দুপুরবেলায় অফিস থেকে চলে আসলো, তার নাকি ভালো লাগছিল না। আসার পরে আমি রাকিবকে বললাম, কি জামাই, তোমাকে খুব বেশি খারাপ লাগছে, ওষুধ নিয়ে আসবো? রাকিব তখন আমাকে বলল, না ওষুধ লাগবে না, আমার হাত পা একটু টিপে দিলেই হবে। আমি একটু তেল দিয়ে রাকিবকে হাত পা টিপিয়ে দিলাম, পায়ের তলাটা একটু মালিশ করে দিলাম, তাছাড়া আমার মাথাটা একটু টিপে দিলাম। রাকিব বেশ মজা পেয়েছিল, বেশ আরাম পেয়েছিল। সেই আরামে এর আগে ঘুমিয়ে পড়েছিল রাকিব। তখন আমাকে বলেছিল, শাশুড়ি মা, আপনার হাতের ছোঁয়ায় জাদু আছে, আমার অলরেডি ঘুম চলে এসছে, আমি ঘুমাচ্ছি। এই কথা বলে সে ঘুমিয়ে পড়েছিল। পরে বিকালবেলা আসে ঘুম থেকে উঠেছে। বিকালবেলা ঘুম থেকে উঠে সে হাত মুখ ধুয়ে আমি রাকিবকে বললাম, কিছু খাবে, খাবার দিব, ভাত দিব? রাকিব তখন আমাকে বলল, না এখন সে কোনো কিছু খাবে না, তবে সে একটু বাইরে যাবে, বাইরে গিয়ে সে খেয়ে নিবে। তারপর বন্ধুরা বাইরে থেকে আস্তে আস্তে দেখলাম প্রায় রাত হয়ে গেল। আমি রাকিবকে রাতের ডিনারে ডাকলাম, রাকিব আর আমি একসঙ্গে খেলাম। রাকিব বলতে যে সে খাবে না, তার নাকি খাবার ইচ্ছে করছে না। তখন আমি রাকিবকে বললাম, না তোমার খেতে হবে, কি হয়েছে তোমার? তাছাড়া তুমি না খেলে তোমার শরীর খারাপ করবে, তাছাড়া তোমার শরীর খারাপ করলে ওইদিকে আমার মেয়ে, তোমার স্ত্রী, সে আমাকে বকাচকা করবে। তুমি কি চাও যে আমি বকাচকা খাই? হ্যাঁ, না তোমাকে খেতেই হবে। খুব জোর করলো, তারপরেও সেদিন খেলাম না। বন্ধুরা, সেই রাতে আমি আমার মেয়ের জামাই রাকিবকে কত জোর করলাম, কিন্তু সে কোনো কিছুতেই খাইতে চাইল না। তখন এক প্রকার তাকে বাধ্য হয়ে আমি নিজে নিজে হাত দিয়ে তাকে খাইয়ে দিলাম। সে খুব মজা করে আমার হাত দিয়ে সে খাবারটা খেলো এবং সে আমাকে বলল, শাশুড়ি মা, আপনার হাতের রান্নায় যতটা মজা আছে তার চাইতে বেশি মজা হচ্ছে ওই আপনার হাতে। আমি বললাম, কি যে বলো না জামাই। সেই রাতে আমি যখন ঘুমাতে গেলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। সারা দিন থেকে ফুটা ফুটা টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর এখন একটু ঝড়ো বৃষ্টি। সেই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টিটা খুব বেশি ঘুম পাচ্ছিল, কিন্তু জামাই ঘুমায় নাই। জামাই গতকাল রাত ঘুমায় নাই, আজকেও ঘুমায় নাই। হঠাৎ করে জামাই আমার রুমে এসে শুয়ে আমার পায়ের কাছে, আমার হাতের কাছে সে আমাকে আদর করছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমার শরীরে একটা চাকুরি দিয়ে উঠল, মনে হচ্ছে কোনো মানুষ আমাকে শুশুড়ে দিচ্ছে। হঠাৎ করে দেখে রাকিব আমার পাশে আমার সঙ্গে কি যেন করতেছে। আমি জামাই রাকিবকে বললাম, বাবা তুমি এটা কি করছো? না না বাবা, বাবা জামাই এটা পাপ, এটা অন্যায় কাজ। রাকিব তখন আমাকে বলছিল, শাশুড়ি মা, এইভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন, আড়ালে রাখবেন? আপনিও তো একটা মানুষ। শ্বশুরমশাই আজকে প্রায় 15 বছর যাবৎ নেই। আপনি এত লম্বা একটা সময় একা একা জীবনের ভালো ভালো সময়গুলো পার করে দিয়েছেন। এইভাবে আর কতদিন? আপনার একটা কোনো কিছু দরকার নেই? আমি বললাম, না রে বাবা, আমার এই সমস্ত কোনো কিছু নাই। দেখো, তোমার শ্বশুর আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে। আমি কখনো কারো সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করি নাই, কারো সঙ্গেও কখনো আর করব না। দেখো জামাই, আমার এখন বয়স হয়ে গেছে, আমার এখন কি আছে? মেয়েকে বিয়ে দিয়েছি, সেখানে নাতি হয়েছে, কিছুদিন পর ছেলে বিদেশ থেকে আসলেই তাকে বিয়ে দেব। বাবা তুমি আমাকে এই সমস্ত পাপ কাজে আমাকে বাধ্য করো না। দেখো, তোমার শ্বশুর আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে। কিন্তু জামাই কোনো কিছুতেই মানতে চাইছিল না। সে ওই দিন রাতে আমাকে চায়, মানে আমার সঙ্গে সে এক প্রকার জোর করা শুরু করে দিল। সে আমাকে বলল, শাশুড়ি মা, আজকে আমি 6টা মাস ধরে আপনার মেয়ের ভালোবাসা পাচ্ছি না, আদর পাচ্ছি না। দেখেন আমার মাথা একেবারে খারাপ হয়ে আছে, আমার তো কোনো কিছুই কাজ করতেছে না। তাছাড়া আজকে রাতে আপনার এই ভেজা শরীর, আপনার এই সব কিছু দেখে আমি একেবারে পাগল হয়ে গেছি। আজকে যদি আপনি আমাকে না দেন, আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারবো না, আমি নিজেকে কোনোভাবেই আটকাতে পারবো না। আমি জামাইকে বললাম, বাবা দেখো, এই বয়সে তোমাদের মতো ছেলেদের একটু আর একটু মাথা হ্যাং করবেই, নষ্ট হবে, এটাতে এত বিভ্রান্ত হওয়ার মতো কোনো কিছু নাই। কিন্তু
জামাই এটা একদমই উচিত না, এটা একদমই ঠিক না। ততক্ষণ আসলে জামাই কোনো কিছু বুঝতেছিল না। আমি ওকে একদিকে বোঝাচ্ছি, জামাই আরেক দিকে আমার কাপড় খোলা শুরু করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমি একটা মহিলা মানুষ হয়ে একটা পুরুষ মানুষকে আমি কিভাবে আটকাবো? সেই রাতে আমি জামাইকে কোনোভাবেই আটকাতে পারলাম না। আমি তাকে আটকানোর চেষ্টা করছি, অনেক চেষ্টা করতে যে, কিন্তু জামাইকে মুখে বলছি, আমি তাকে বাধা দিচ্ছি, কিন্তু না, জামাই তার 2 হাত মুখ দিয়ে সে সম্পূর্ণ একাকার চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই রাতে এক প্রকার 2 ঘন্টা তার সঙ্গে এভাবে ঝগড়াঝাটি করতে করতে আমি আর তাকে আটকাতে পারলাম না। এক প্রকার সে আমার সঙ্গে দূর করে আসল কাজটা সেরে ফেলল। ওই দিন রাতে আমি নতুন করে আবার নিজেকে সেদিন আবিষ্কার করেছিলাম। আমার পুরো শরীর, পুরুষ গা একেবারে শিরশির করছিল, সুরসুরি করছিল। মনে হচ্ছিল গত 15 বছর যাবৎ আমি যে সম্পর্কটা করিনি, এই নতুন করে আবার এই জিনিসটা স্বাদ আমি পেয়েছি। আমার কাছে মনে হয়েছিল না, আমি এখনও হারিয়ে যাইনি, আমি আবার নতুন করে নিজেকে আবিষ্কার করে নতুন করে আবার নিজেকে জীবন ফিরে পেয়েছি। সেই রাতে জামাই আমাকে ভরপুর মজা দিয়েছিল, সেই রাতে জামাই আমাকে ভরপুর আদর দিয়েছিল। জামাইকে হাজারবার নিষেধ করার পরও সে আমার কোনো কথাই শুনতেছিল না, আমার কোনো নিষেধ বারণ কোনো কিছু শুনতেছিল না। সকালবেলা উঠে একটা গোসল করলাম, গোসল করার পর আমি আসলে একটু ফ্রেশ হয়ে শরীরটা একটু হালকা লাগতেছিল। অনেক দিন যাবৎ আমার শরীরটা বেশ ভারী হয়েছিল, আজকে মনে হচ্ছিল শরীরটা বেশ পাতলা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের এরকম এক্সপেরিয়েন্স আছে? কারা তোমরা শাশুড়ির সঙ্গে এরকম কাজ আসলে করে ফেলেছো অজান্তেই, নিজের অজান্তে, মনের ভুলে? তো চাইলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আমাকে বলতে পারো।